এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মাইন্ড চেঞ্জ করো সুগন্ধি ফুল। সারাক্ষণ তো এগিয়ে এলে বাজে উদ্দেশ্য নিয়ে আসেন। ফিজা ফুঁস করে নিঃশ্বাস ফেলে বলল। আবরাজ চুলে হাত দিয়ে পেছনের দিকে ঠেলে দেয়। লুকিং গ্লাসে ফিজার দিকে তাকিয়ে নিজের চুল ঠিক করে বলল। এভাবে লজ্জা দিতে নেই বউ। ফিজা আশেপাশে তাকায়। একটা শপ দেখা যাচ্ছে। ফিজা বুঝতে পারে আবরাজের গাড়ি তাহলে এখানেই পার্কিং করবে। তাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আবরাজ চাবি দিয়ে গাড়ি থেকে বেরিয়ে গাড়ি লক করে ফিজাকে নিয়ে শপের দিকে এগিয়ে গেল। তুমি ফিরবে না আবরাজ? মিস্টার জি প্রশ্ন করলো। ওনার দুই পাশে দাঁড়িয়ে আছে দুজন গার্ড। আবরাজ ফোনে স্ক্রল করছে আর সেভাবে থেকে জবাব দিল। বউ ফেলে আসা সম্ভব নয়। বিয়ে করো তিনাকে, সব দিয়ে দিব। আজীবন পায়ের উপর পা তুলে বসে খেতে পারবে। আকুল গলায় বলেন মিস্টার জি। সাবির ফালফিল করে তাকিয়ে থাকে। মানুষ কতটা শয়তান হয়েও ভালো মানুষের মুখোশ পরে থাকে সেটা মিস্টার জিকে না দেখলে সাবির জানতেই পারত না। আবরাজ মিস্টার জি এর কথার বিপরীতে বলে উঠল। এখন কি আমি শুয়ে খাচ্ছি মিস্টার জি? জার্মানিতে রাজত্ব করা মুখের কথা নয়। আপনার মেয়েকে আবার ডক্টর দেখান। রাত বিরেতে আমাকে ডিস্টার্ব করছে আমার বউ। বিরক্ত এতে। আবরাজ গম্ভীর স্বরে বলল। মিস্টার জি তৎক্ষণাৎ ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো। বলে দিব ফিজাকে সব। ট্রাই করতে পারেন। আমায় বিশ্বাস করে আমার বউ। রাত বাজে 3টা। মিস্টার জি খবর পেয়েছে আবরাজ আর ওনার সাথে কাজ করবে না। গতকাল আবরাজ এটা ওনাকে ইমেল করে জানিয়েছে। জরুরি কাজে তিনি শহরের বাইরে ছিলেন। আবরাজ দেশে ফিরে যাচ্ছে শুনে তিনি হন্তদন্ত হয়ে ছুটে এসেছেন। কিন্তু মনে হচ্ছে এত কিছু করেও কোনো লাভ হচ্ছে না। আবরাজ তার হাত থেকে ঠিকই বেরিয়ে গেল। তবু তিনি অনুরোধ করলো। তুমি ছাড়তে পারবে না এই কাজ। তোমার রক্তে মিশে আছে এটা। খুন তো ছাড়তে হবেই। প্রয়োজনে সারাক্ষণ বউয়ের আঁচল ধরে থাকবো। আবরাজ অ্যাশট্রেতে সিগারেটের শেষ অংশ গুঁজে দিয়ে বলে। মিস্টার জি আর কি করবে, বাধ্য হয়ে নিজের গার্ডদের সাথে নিয়ে বেড়ে গেল গ্যারেজ থেকে। সাবের পাশে দাঁড়িয়ে আছে। আবরাজ গাড়ির ডিকির উপর বসে আছে। উদাস কণ্ঠে আবরাজ বলে উঠল। নারী জিনিসটা অদ্ভুত। তোমার অগোছালো জীবন যেমন গুছিয়ে দিতে পারে, তেমন গোছালো জীবন এলোমেলো করতেও সক্ষম এরা। আপনার কোনটা স্যার? সাবির বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো। সে বোঝেনি এমন নয়, তবু স্যারের মুখ থেকে শুনতে চাইছে, কিংবা তার ভালো লাগবে। আবরাজ মেয়েকে ডাক দেখে বলে। এলোমেলোই তো করে দিল সব। এখন আমি নিজেও ওর জন্য এলোমেলো হয়ে গিয়েছি। লাস্ট কথাটা মিনমিন করে বলে লাফিয়ে নামে ডিকি থেকে। তারপর লম্বা লম্বা কদম ফেলে বেরিয়ে এলো। পেছনে সাব্বির এলো। বাড়িতে প্রবেশ করে যে যার রুমে চলে গেল। আবরাজ রুমে এসে দেখলো ফিজা তখনও ঘুমিয়ে আছে। আবরাজ ডাকলো না। পাশে গিয়ে চুপচাপ নিজেও শুয়ে পড়লো। এরপর আলগোছে জড়িয়ে ধরে বউকে। সিগারেটের গন্ধ খুবই বাজে। ঘুমের মধ্যে ফিজা কাশতে লাগলো। আবরাজ তাজ্জব বনে গেল। দ্রুত শোয়া থেকে উঠে বসলো সে। লাইট অন করলো। ততক্ষণে ফিজাও ঘুম থেকে উঠে পড়েছে। আবরাজ সাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ফিজাকে খাইয়ে দিল। যান শাওয়ার নিন। ফিজা নাক চেপে ধরে বলল। আবরাজ অবাক হলো। দৃষ্টি অন্যদিকে ঘুরে মিনমিন করে বলল। অনেক রাত তো বউ। তাহলে বেলকনিতে যান, নয়তো অন্য রুমে যান। এইভাবে বলে না সুগন্ধি ফুল। তোমাকে ছাড়া আমার ঘুম আসে না। আবরাজ বউকে জড়িয়ে ধরার জন্য 2 হাত প্রসারিত করে এগিয়ে এলো, কিন্তু ফিজা দূরে সরে বসলো। আঙ্গুল উঠে শাসনের স্বরে বলল। একদম ঢং করবেন না। আবরাজ গম্ভীর করে নিল মুখ। গম্ভীর স্বরে বলে। মিসেস আবরাজ খান, সবসময় চুমু খাওয়ার একটা পারমিশন দিয়ে দাও, তাহলে সিগারেট ছেড়ে দেব। আপনার ঠোঁটে চুমু খাওয়ার আর সিগারেটকে চুমু খাওয়া একই। সিগারেটকে খেতে হবে না, আমার ঠোঁটে খাও। আবরাজ নিজের মুখ এগিয়ে দিয়ে বলল। ফিজা মুখ অন্যদিকে ঘুরে নিল। আবরাজ বউয়ের দিকে আরো একটু এগিয়ে গেল। আপাতত কিছুটা কমেছে গন্ধ। আবরাজ বউয়ের থুতনিতে ডান হাতের তর্জনী আঙ্গুল ঠেকালো।
নিজের দিকে ঘুরে ঠোঁটের দিকে তাকিয়ে থেকে ঠোঁট নেড়ে আওড়ালো, আই ওয়ান্ট এ কিস রাইট নাও। গন্ধ। ফিজা আর কিছু বলার সুযোগ পেল না। আবরাজ বইয়ের ঠোঁট তার আগেই বন্ধ করে দিল। পাগল করার সে ছোঁয়ায় আবারও ছুঁয়ে দিল মেয়েটাকে। ফিজা চোখ পিটপিট করে শুধু আবরাজের মাতাল করার সে চাহনিতে নিজের জন্য ভালোবাসা খুঁজতে ব্যস্ত হলো। ভালোবাসা তাকে এই পুরুষ, নাকি শুধু মোহ, ভালো লাগা কিংবা জেদ, এমন কিছু কি ফিজা জানে না। জানতে ইচ্ছে করে খুব করে। স্বামীর ভালোবাসা পাওয়ার লোক তার দিন দিন বেড়ে চলেছে যেন। এগুলো আপনি কোথা থেকে কখন নিলেন আবরাজ? আমি দেখিনি। ফিজা বিস্ময় নিয়ে বলে উঠল। আবরাজ শান্ত স্বরে বলল। এগুলো অনলাইন থেকে নিয়েছি। আবরাজ বইয়ের দিকে তাকিয়ে আছে। ফিজা সবগুলো শাড়ি নেড়ে চেড়ে দেখছে। 12টা শাড়ি আছে এখানে, সবগুলো এক্সক্লুসিভ। ফিজা জানে এগুলো অতিরিক্ত প্রাইস, এতে তার সমস্যা নেই। শাড়ি তার ভালো লাগে। আবরাজকে গতকাল মার্কেটে গিয়ে কথায় কথায় বলেছিল এটা। যদিও ফিজা কোথাও ভালো মানের শাড়ি খুঁজে পায়নি, যা পাচ্ছিল সেগুলো নিজের মন মতো হচ্ছিল না। অগত্যা ফিরে আসতে হয়েছিল শাড়ি ছাড়াই। বাংলাদেশ থেকে যেগুলো নিয়ে এসেছিল সেগুলো পরা হয়েছে 2-1 বার করে। ভেবেছিল ফিরে গিয়ে আবারও নেবে নতুন করে। ফিজার শাড়ি জিনিসটা সব সময় না পরলে এটা তার ভালো লাগে, সংগ্রহ করে সে আনন্দ নিয়ে। কিন্তু ভাবেনি আবরাজ তাকে শাড়ি দেবে, তাও এতগুলো। পছন্দের জিনিস পেলে কার না ভালো লাগে। ফিজারও ভালো লাগছে। উৎসাহ নিয়ে মেয়েটার সবগুলো শাড়ি নিজের গায়ের উপর বিছিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে যাচ্ছে। আবরাজ বইয়ের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। ফিজা কালো রঙের একটা চমৎকার সুন্দর শাড়ি নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে সেটাও গায়ে বিছিয়ে দেখতে লাগলো। এটা একটু বেশি সুন্দর। ফিজা হাত বুলিয়ে নিল শাড়িটার উপর। কাল সকালে এটা পরে সে বাংলাদেশে যাবে। তবে হঠাৎ করেই কিছু মনে পড়তে মুখটা মলিন করে নিল। আয়নায় আবরাজের দিকে তাকিয়েছিল। বইয়ের মলিন মুখ দেখে ভ্রু উঠে ইশারায় জানতে চাই কি হয়েছে। ফিজা বলল, আমরা কাল দেশে যাচ্ছি। এগুলো আবরাজ বইয়ের অহেতুক চিন্তার কথা শুনে ফিক করে হেসে উঠল। বোকা নাকি মেয়েটা, সামান্য একটা বিষয় নিয়ে মন খারাপ করছে, অদ্ভুত। আবরাজ ফিজার কাঁধে হাত রেখে নিজের দিকে ঘুরিয়ে নিল। কিছুটা ঝুঁকে বলে, আমাদের সাথে যাবে তারা? ধন্যবাদ মিস্টার মাফিয়া। আচমকায় এমন কথা বলবে ফিজা আবরাজ ভাবেনি। খুশি হয়েছে মেয়েটা। আবরাজ হাসি জিজ্ঞেস করলো, শাড়ি পছন্দ হয়েছে? অনেক। আমাকেও একটু করতে পারো। এখন তো আমার এই শাড়ির উপরেই হিংসে হচ্ছে। জেলাস? আবরাজের এমন উদ্ভট কথায় ফিজা না হেসে পারল না, শব্দ করে হাসলো। আবরাজ বইয়ের হাসি মুখের দিকে অপলক তাকিয়ে রইল, মুগ্ধ হলো। এই প্রথম মায়ের পর কোনো নারীর হাসি তাকে মুগ্ধ করলো। মুখে চিনচিনে ব্যথা করে। ডান হাত বুকের বাঁ পাশে রাখে, অস্ফুট স্বরে বলে, আমার বুকে পেইন হচ্ছে সুগন্ধি ফুল। ওমা, সে কি কথা? হঠাৎ করে বুকে কেন ব্যথা হচ্ছে? জানি না। ডক্টর ডাকতে বলবো সাব্বির সাহেবকে? না, তুমি একটু এদিকে এসো। ফিজা হাতের শাড়ি বিছানায় ফেলে দ্রুত এগিয়ে এলো। আবরাজ বইয়ের হাত টেনে নিজের বুকে চেপে ধরে চোখ বন্ধ করে নিল। ফিজা ভ্রু কুঁচকে বোঝার চেষ্টা করলো ঘটনা কি। আবরাজ মুখ গোল করে শ্বাস ফেলে বেশ কয়েকবার, এরপর ফিজার দিকে তাকিয়ে বলল, এখন ঠিক আছে, চলো ঘুমিয়ে পড়ি। ফিজা ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু কি বলবে খুঁজে পায় না। বরং অল্প স্বল্প লজ্জে শুয়ে তাকে ঘিরে ধরলো। আবরাজের বাচ্চাদের মতো কাণ্ড দেখে আবার হাসিও পেল। দারুণ মানিয়েছে তোমায় এই শাড়িতে সুগন্ধি ফুল। গতকালের সে কালো শাড়ি, সব সময়ের মতো অল্প স্বল্প সাজ, মূলত সুন্দর লাগছে তো মেয়েটাকে। আবরাজের চোখে এই রমণীকে সব সময় সব রকম ড্রেসে ভালো লাগে, তাই তো প্রতিদিন ফিজার ড্রেস আপ নিয়ে তার একটা মন্তব্য করাই চাই। বইয়ের সৌন্দর্যে প্রশংসাও করা চাই। ফিজা ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। লাগানো শেষে আবরাজের দিকে ঘুরে দাঁড়ালো, বলল, এসব বলে বলে মেয়েদের সাথে ফ্লার্ট করেন। আবরাজ খান স্বেচ্ছায় কখনো কোনো মেয়ের সাথে কথা বলে না। আবরাজ গম্ভীর স্বরে বলে। ফিজা ভ্রু টান টান করে কাঁধ উঁচিয়ে বলল, ইন্টারেস্টিং। তাহলে আমি একমাত্র মেয়ে যার সঙ্গে আবরাজ খান বেহায়াপনা করে। তুমি মেয়ে নয়, তুমি আমার বউ, মিসেস আবরাজ খান। আবরাজ বসেছিল সোফায়। ফিজার কথা ঝড়ের ব্যাগে সে আবরাজ মেয়েটার একদম নিকটে দাঁড়ালো। এক হাতে আলতো করে নিজের সাথে জড়িয়ে ধরে ফিজার ভালো লাগে। চোখের দিকে তাকিয়ে রইল।
আবরাজ ধীরে ধীরে বইয়ের উষ্ঠদয়ের দিকে এগিয়ে যেতে লাগলো। হাত দুইটা ফিজার কোমর জড়িয়ে ধরে আছে। বাহিরে কোনো কিছুর মর্মর শব্দ হচ্ছে, অথচ কারোর খেয়াল নেই সেদিকে। দরজা চাপিয়ে রাখা। হঠাৎ সাব্বির হন্তদন্ত হয়ে সেটা দিয়ে প্রবেশ করে, সাথে ফাতিহা। মেয়েটার হাত শক্ত করে ধরে আছে সাব্বির। আবরাজ ফিজা দুজনেই ওদের দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। চারদিক থেকে ধোঁয়া এসে অন্ধকার হচ্ছে আশপাশ। সাব্বির আতঙ্কিত স্বরে বলে উঠল, পেছনের আমাদের গ্যারেজের আগুন লেগেছে স্যার, দ্রুত আমাদের এখান থেকে বেরোতে হবে। কথাগুলো যেন বিস্ফোরণ ঘটালো আবরাজ ফিজার কানে। ফিজার সাথে সাথে আবরাজের বাহু জড়িয়ে ধরলো। আবরাজ ফিজার হাতের উপর হাত রেখে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে উঠল, হোয়াট, কিভাবে হলো এটা? গার্ডরা কোথায়? সাব্বির কিছু বলার আগেই বেশ জোরে শব্দ হলো। ফিজা চমকে উঠে আবরাজকে জড়িয়ে ধরলো। আবরাজ বউয়ের হাত শক্ত করে ধরে বাহিরের দিকে পা বাড়ালো। সাব্বির ফাতিহাকে নিয়ে পেছনে এলো। বাহিরে আগুন লাগা সম্ভব নয়, তুষারপাত হয় রাতে, কিন্তু এর মধ্যেও আগুন। সকাল এখন। পেছনের গ্যারেজের আগুনের ধোঁয়া, অন্ধকার চারপাশ। গেটটা অনেকটা দূর। ওরা দ্রুত পা ফেলে সেদিকে। অর্ধেক যাওয়ার পর ফিজা থেমে গেল। হঠাৎ কিছু মনে পড়ল ওর। ফিজা আবরাজের হাত ছাড়িয়ে নিল। আগুন এখনো এদিকে আসেনি। আবরাজ অবাক হয়ে বইয়ের মুখের দিকে তাকায়। ফিজা বলে, আপনি অপেক্ষা করুন বাইরে, আমি 2 মিনিটে আসছি। বলে স্বরের গতির সামনে দৌড়ে বাড়ির ভেতরে যেতে লাগলো। ঘটনা এত দ্রুত ঘটলো আবরাজ যেন কিছু বুঝতে পারছে না। যখন বুঝলো ফিজা এখানে নেই, তখন মাথায় এলো ওকে আটকাতে হবে। আবরাজ ঝড়ের ব্যাগে গিয়ে ফিজার হাত টেনে ধরলো পেছন থেকে। কোনো কথা না বলে কোলে তুলে নিল মেয়েটাকে। ফিজা ছোটাছুটি করতে লাগলো। আবরাজ সাব্বিরের দিকে তাকিয়ে বলল, গাড়ির ব্যবস্থা করো ফার্স্ট। আবরাজ প্লিজ 2 মিনিট সময় দিন আমাকে, ভেতরে লাগেজটা। ফিজা আকুতি ভরা টলমলে চোখে তাকিয়ে বলে উঠল। আবরাজ এর চোয়াল শক্ত হয়ে আসে। মেয়েটা পাগল হয়েছে। 1 মিনিট পর এখানে কি হবে কেউ জানে না, আরও 2 মিনিট সময় চাইছে। আবরাজ রেগে চোয়াল শক্ত করে বলে উঠল, ইউ ম্যাড? তুমি দেখতে পাচ্ছ না আগুন এদিকে চলে এসছে? আমি এতক্ষণে চলে আসতে পারতাম, প্লিজ যেতে দিন। ফিজা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আবদার করে। আবরাজ ফিজাকে কোল থেকেও নামাচ্ছে না। ফিজা ছোটাছুটি করছে। আবরাজ ফুজরা কোচকে জিজ্ঞেস করলো, বাট হোয়াই? আপনার দেয়া শাড়ির লাগেজটা আমি সকালে সাব্বির সাহেবকে দেইনি, এটা ভেতরে রয়েছে, আনতে হবে ওটা, প্লিজ যেতে দিন। আবরাজের এবার নিচে বসে হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাইল। ফিজা টলমল চোখে তাকিয়ে আছে আবরাজের দিকে। এই প্রথম আবরাজ তাকে ভালোবেসে তারই পছন্দের জিনিস দিয়েছে, আর সেটাও এখন আগুনে পড়বে। সকালে যখন ওদের লাগেজ নিয়েছে সাব্বির, তখন ফিজা ইচ্ছে করে শাড়ির মিনি লাগেজটা নিজের কাছে রেখে দিয়েছে। কিন্তু কে জানতো এই প্রথম ভালোবাসার মানুষটার দেওয়া গিফট এভাবে আগুনে পড়ে ছাই হবে। ফিজা আনমনেই বাড়িটার দিকে তাকিয়ে আছে। এখনো আগুন এদিকে আসেনি পুরোপুরি। আবরাজ ওকে নামিয়ে দিতে ও সেদিকে দৌড়ে যাওয়ার জন্য উদ্যত হতে আবরাজ আবারও ওর হাত ধরে ফেললো। এবার আর কোনো দিকে না তাকিয়ে এক টানে নিজের সামনে এনে গালে 2 হাত রেখে নিজের উষ্ঠদয় বড় উষ্ঠদয়ে আবদ্ধ করলো। এই মুহূর্তে এই রমণীকে শান্ত করার এর চেয়ে উত্তম থেরাপি আর কিছু হতে পারে বলে মনে হলো না আবরাজের। আর হলো তাই। ফিজার সাথে সাথেই নিশ্চুপ শান্ত হয়ে গেল। সাব্বির ফাতিহা ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। ফাতিহার চোখের উপর সাব্বির সাথে সাথে হাত ঠেকালো। ফাতিহা নিজেও সাব্বিরের চোখের উপর হাত রাখলো। সাব্বির বউয়ের কাণ্ডে জিজ্ঞেস করলো, এটা কি হলো? আপনি যা চাইছিলেন তাই তো হলো। সাব্বির হাত সরিয়ে নেয়। ফাতিহা নিজেও সরিয়ে নেয়। ততক্ষণে গাড়ি আর পুলিশের গাড়িও চলে এসেছে। আবরাজ বুকে ছেড়ে দিয়েছে। ফিজা নিচের দিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠল, শাড়িগুলো আমি তোমায় 1000টা শাড়ি কিনে দিতে পারবো, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে নিজেই হারিয়ে ফেলবো। এই প্রথম আবরাজ খানের কণ্ঠে আবেগের আবেশ অনুভব করলো ফিজা। কোনো দিকে না তাকিয়ে জড়িয়ে ধরলো আবরাজকে। আবরাজ নিজেও জড়িয়ে ধরে বউকে। তবে পুরুষটার মনে চলছে অন্য প্রশ্ন। আগুনটা কিভাবে লাগলো? স্বেচ্ছায় নাকি দুর্ঘটনাবশত হয়েছে এই অগ্নিকাণ্ড? পাগল হয়ে গিয়েছো তুমি তিনা, এটা করা একদম ঠিক হয়নি মাই প্রিন্সেস।
আবরাজ জানতে পারলে খুব খারাপ হবে। মিস্টার জি এর কথায় কোনো ভাবান্তর ঘটে না তৃণার। সে এক মনে কিছু একটা খেয়ে চলেছে। মনে হচ্ছে যা করেছে এই নিয়ে সে একটু চিন্তিত কিংবা ভারত নয়, বরং বিরক্ত বাবার এসব কথায়। তৃণা বিরক্তিকর বিরস মুখে বলে উঠল, ওহ প্লিজ বাবা, তুমি প্লিজ আমায় বিরক্ত করো না এখন, এমনিতে আমার মুড খারাপ আছে। জুনায়েদ কবির এবার তৃণার খাপ ছাড়া গোছের ভাব দেখে রাগে ভেতরে ভেতরে ফেটে পড়ে। মেয়েটা এবার বাড়াবাড়ি করছে। কি দরকার ছিল আগুন নিয়ে খেলার? বাঘের কারণে বাঘিনীকে আঘাত। এবার বাঘ খেপলে এপার ওপার সব হাতছাড়া হবে। তাই সে কিছুটা গম্ভীর রাগী স্বরে বলে, এটা ঠিক হয়নি। আবরাজ জানতে পারলে ঝামেলা করবে। তিনা, তোমার ধারণা নেই আবরাজ এটার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি আবরাজকে চাই, আই ওয়ান্ট আবরাজ। তোমার কেন এত রাগ হচ্ছে জুনায়েদ? এই থার্ড ক্লাস মেয়েটার জন্য ভুলে গিয়েছো তোমার এই গুপ্ত ঘরের নিউজ পুলিশকে আবরাজ দিয়েছে? না কিছুটা উচ্চ স্বরে কথাগুলো বলে উঠল। জুনায়েদ জানে তার ওই বেআইনি অস্ত্রের খবরটা আবরাজ পুলিশকে দিয়েছে। হাতে তার বিরাট লস হয়েছে, কিন্তু আফসোস নেই এতে। তারপরও সে আবরাজের সাথে মুখোমুখি হয়েও খারাপ ব্যবহার করেনি। কারণ একটাই, হ্যাঁ সেই কারণ তৃণার কথাই সত্যি। ফিজার জন্য সে তৃণার ওপর খেপেছে। যদি আগুনে ফিজা নামের রমণীর কিছু হয়ে যেত তাহলে জুনায়েদ নিশ্চয়ই তৃণার একটা কিছু করে ফেলতো। মিস্টার জি মেয়েকে কিভাবে নিয়ন্ত্রণ করবে বুঝতে পারছে না। অসুস্থতা আর নিজের জেদে মেয়েটা হিতাহিত জ্ঞান শূন্য আপাতত। এটার দ্রুত চিকিৎসা প্রয়োজন, যেটা নিতে তৃণা নারাজ। তার ভাষ্যমতে আবরাজকে সে পেয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু মিস্টার জি জানে তৃণা কোনোদিনও আবরাজকে পাবে না, আর না কোনোদিন সুস্থ হবে সে। মিস্টার জি হঠাৎ দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি জানতে না ওরা আজ বাংলাদেশ যাচ্ছে? নো বাবা, জানলে রাতে দিতাম যখন আবরাজ বাসায় ছিল না। বাট আমি তো খবর নিয়েছিলাম আবরাজ আজ সকালে বাড়িতে থাকার কথা ছিল না। তাহলে কিভাবে কি? উফ, পাগল করে দিচ্ছে আমায় এই আবরাজ খান। তৃণা মর্মাহত হয়ে বলে। জুনায়েদ ভ্রুকুচকে নেয়। সে নিজেও খবর যতটা পেয়েছে আবরাজ আজ সপ্তাহ হবে ফিজার সাথে নেই। তাহলে কিভাবে সম্ভব এটা? তবে কি আবরাজ বাড়িতে থেকেও বাহিরে মিথ্যা বলেছে সবার কাছে? কিন্তু সে তো মিস্টার জির পার্টনার কিমের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল। আবরাজের সাক্ষাৎ মানেই লাইফ হেল। জুনায়েদ মিস্টার জিকে উদ্দেশ্য করে বলে উঠল, আবরাজ ডেনমার্ক গিয়েছিল। যায়নি, আমি জানতাম এটা। শোনেনি আমার কথা। জুনায়েদ চোখ বন্ধ করে নিল। অতিরিক্ত রাগে চোয়াল শক্ত হচ্ছে। সে এতদিন ছিল না এখানে, থাকলে নিশ্চয়ই এই সুযোগ কাজে লাগাতো। পাবে কিছু ভেবে বাঁকা হাসলো। ততক্ষণে তৃণা নিজের ফোনে আবরাজের ছবি দেখতে ব্যস্ত। মিস্টার জি তপ্ত শ্বাস ফেলে মেয়ের পাগলামি দেখে। পিজা ঘুমিয়ে আছে। সাব্বিরের সাথে ফোনে কথা বলছে আবরাজ। সাব্বির অন্য গাড়িতে। জরুরি কথা আছে বিধায় আবরাজ পিজা ঘুমানোর পরপরই কল করেছে সাব্বিরকে। সাব্বির ফোনের ওপাশ থেকে বলে, স্যার আপনার ইনফরমেশন ঠিক ছিল, আমাদের আরও আগে সেখান থেকে বেরিয়ে আসা উচিত ছিল। আরও আগে বেরিয়ে এলে ওদের এমন আফসোসের দাবানলে জ্বালাতে পারতাম নাকি? হুম, এখন জ্বলবে, ও নিজেই জ্বলবে। সাব্বির বুঝে ফেলল তার স্যার আসলে ইচ্ছে করে এমনটা করেছে তৃণাকে মানসিকভাবে আরো বিধ্বস্ত করতে। আবরাজ আরো কিছু কথা বলে কল কাটে। পিজা গভীর ঘুমে। আবরাজ ফুস করে দম ছাড়ে। মেয়েটা লম্বা সময় জার্নি করে একদম নেতেই পড়েছে। বুকে চেপে রেখেছে আবরাজ বুকে। মাথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয় আনমনে। পরপর থতমত খেলো। বুকের ভেতর অদ্ভুত প্রশান্তি অনুভব করলো। নিজের সিগারেটে পোড়া ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে বলল, সিগারেট খেলে ভালো লাগে, তবে বউকে চুমু খেলে শান্তি লাগে। আবরাজ খান চিন্তিত হলো। সিগারেট কি তবে ছেড়ে দেওয়া উচিত? নিয়ম করে বউয়ের ঠোঁটে চুমু খেলে কি সিগারেটের নেশা পরিবর্তন হয়ে বউকে চুমু খাওয়ার নেশাতে পরিবর্তন হবে? বাড়িতে ফিরে ফিজার মন ফুরফুরে হয়ে গেল। রাত অনেক হয়েছে, তবু সবাই তাদের জন্য অপেক্ষা করছে। ফিজার মা বোন এসেছে, বাড়িতে সবাই ওদের সাথে নিয়ে ব্যস্ত। আবরাজ আজ সবার সাথে প্রায় টুকটাক কথা বলল, যা আগে কখনোই করতে দেখা যায়নি। রাতের খাবারের জন্য তারা দিতেই আবরাজ আর ফিজা গেল ফ্রেশ হতে। সাবির আর ফাতিহাও আছে। সবাই যে যার মতো রুমে গেল। মহিতা বেগম বেআইনের সাথে রান্নাঘরে গেল।
ইলা বেগম বেশ শৌখিন মানুষ। বাড়িতে বেশ কিছু কাজের লোক থাকলেও রান্না তিনি নিজেই করেন। এখন রান্নাঘরে গিয়ে সব গুছিয়ে নেবে। মুহিতা বেগমও তাই ওনাকে সাহায্য করতে গেল। মিষ্টি ঘুমে ঢুলুঢুলু করছে। বাচ্চা মেয়ে কিছুদিন আগে পরীক্ষা দিয়েছে সে। এখন ফ্রি টাইম কাটাচ্ছে। ভাই ভাবির সাথে সাক্ষাৎ করে রুমে চলে গেল ঘুমোতে। পুরুষ বলতে আবরাজের বাবা আছে এখন। মিলন খান ডাইনিং টেবিলে গিয়ে বসলো। মেহরিন সোফায় বসা। বাড়িতে আব্রাহাম নেই। মেহরিন তাই আপাতত নিশ্চিন্তে আরাম করছে। কোনো অজানা কারণে আব্রাহামকে দেখলে কিংবা আশেপাশে থাকলে মেয়েটা অস্থির হয়ে যায়। জানি সে বড়ই বিরক্ত। এই পুরুষ আশেপাশে থাকলে ওর কেন নিজেকে এমন এলোমেলো লাগে। অতিরিক্ত টেনশনে তো প্রেশার বেড়ে যায়। কে এক যন্ত্রণা। মেহরিন এসব ভেবে উঠে দাঁড়ালো। তখন সদর দরজা দিয়ে প্রবেশ করে আব্রাহাম। ফর্মাল ড্রেস আপ। লম্বা চওড়া পুরুষটা বক্ষ টান টান করে হাঁটে। হাঁটার স্টাইলে কেমন আভিজাত্য ফুটে ওঠে। মেহরিন নিজের চক্ষুদ্বয়ের পর্যবেক্ষণে নিজে থতমত হলো। মাথা ঝাঁকিয়ে দ্রুত রান্নাঘরে মায়ের কাছে চলে গেল। এদিকে আব্রাহাম ওর এমন হন্তদন্ত হয়ে ছুটে যাওয়া দেখে ভ্রু কুচকে তাকায় সেদিকে। মেয়েটা একদম চুপচাপ শান্তশিষ্ট স্বভাবের। যেখানে তাকে দেখলে অফিসে কিছু মেয়ে উঁকি ঝুঁকি মারে, রাস্তাঘাটেও মেয়েরা তাকে আর চোখে দেখে। স্কুল কলেজ ভার্সিটি থাকতে প্রায় প্রেমের প্রস্তাব পেত। সেখানে এই মেয়ে তাকে সর্বদা এড়িয়ে চলে। পরপরই দৃষ্টি ঘুরে সিঁড়িতে তাকাতে দৃষ্টি স্থির হয় ফিজার নামের রমণীর উপর। নর্মাল একটা সাদা রঙের থ্রি পিস পরা, মাথায় ঘুমটা টানা, কিছু এলোমেলো চুল ওড়নার ফাঁক ফুকর দিয়ে বাহিরে অবস্থান করছে। আব্রাহামের কয়েক সেকেন্ডের জন্য বোধ হয় স্থানকাল মস্তিষ্ক থেকে বেরিয়ে গিয়েছিল। তবে পরক্ষণেই স্বয়ং আবরাজ খানকে ফিজার পেছন পেছন নিচে আসতে দেখে দৃষ্টি সংবরণ করে। মানিয়েছে চমৎকার দুজনকে। সুঠাম দেহের চমৎকার সুদর্শন পুরুষ আবরাজ খানকে যে এখনো রমণীর নজরে লাগবে। ঠিক তারই বিপরীতে তার স্ত্রী ফিজা সিদ্দিকী পুষ্প। আব্রাহাম নিজের কিছু সময় পূর্বের কর্মে নিজে লজ্জিত। আবরাজ ফিজা নিচে আসতে সে নিজেকে সামনে নিল। ভাইয়ের সাথে তার কথা হলো। ফিজা ভালো মন্দ জিজ্ঞেস করে দ্রুত প্রস্থান করে সেখান থেকে। চোখে পড়লো আবরাজের সেটা। ভালো লাগলো। খাবার দাবার আড্ডা শেষ হলো খুশ গল্প করে। এরপর আবরাজ আগে নিজের রুমে চলে গেল। ফিজা গাড়িতে ঘুমিয়েছে বিধায় তেমন সমস্যা হলো না। রাত অনেক করে সে রুমে এলো। ততক্ষণে রুমে লাইট অফ করে আবরাজ বিছানায় বসে ল্যাপটপে কিছু করছে। ফিজা রাতের প্রয়োজনীয় সব শেষ করে বিছানায় গিয়ে লাফাতে লাফাতে একদম আবরাজের গা ঘেঁষে বসলো। আবরাজ সাথে সাথে বউকে নিজের কোলের উপর তুলে বসালো। আবরাজের গলা জড়িয়ে ধরে বসলো ফিজা। এখনো ল্যাপটপ স্ক্রিনে তাকায়নি মেয়েটা। আবরাজের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি দেখছেন? তুমি দেখো। ফিজাকে ইশারা করে ল্যাপটপের দিকে তাকাতে বলে আবরাজ। ফিজা তাকায় সেদিকে। একটা ফুটেজ চলছে। কয়েক সেকেন্ড সেটা অবলোকন করার পর ফিজার চক্ষু কপালে উঠে। সাথে সাথে বলে উঠল, অসভ্য আবরাজ খান, বাজে পুরুষ ইউ। বলতে বলতে ফিজা আবরাজের গলায় পেঁচানো হাত ছাড়াতে যাচ্ছিল। আবরাজ সেটা হতে দিল না। বইয়ের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। ফিজা চোখ বন্ধ করে নিল সাথে সাথে। যা দেখে আবরাজ বলল, আমার দিকে দেখো। আপনি এটা বন্ধ করুন প্লিজ আবরাজ। ফিজা চোখ বন্ধ করে রেখে অনুরোধ স্বরে বলে। আবরাজ স্থির কণ্ঠে বলল, কখনোই না, তুমি আমাকে দেখো। আপনি বাজে। রুমে কেউ সিসি ক্যামেরা লাগায়? আমি লাগিয়েছি। আল্লাহ রক্ষা করো, প্লিজ এটা ডিলিট করুন। করব, শর্ত আছে। এটা কেমন কথা? ফিজা চোখ বন্ধরত অবস্থায় ভ্রু কুঁচকে নিল। মুখে আওড়ালো, এটা কেমন কথা? এমন কথা মানবে কিনা বলো। আগে বলুন। ফিজা তীক্ষ্ণ ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল। আবরাজ ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে থেকে বলল, তুমি ওই স্ক্রিনে দেখানো ভিডিওতে যা করেছো তা আমার সামনেও করতে হবে। ফিজা চমকে উঠল। অসম্ভব এটা। কিভাবে করবে সেটা? আবরাজ খানের সামনে শাড়ি পরতে হবে? সে নিজের অনুভূতি সামলাতে পারবে তো? পারবে না। আবরাজ বইয়ের মতি গতি বোঝার চেষ্টা করে। কোনো রকম জবাব না পেয়ে খেয়ালের স্বরে বলল, না পড়লেও সমস্যা নেই। ওখানে থাকতে যতদিন শাড়ি পরেছো সবগুলো ভিডিও আমি দেখব রোজ। আর আমার সাথে তোমাকেও দেখতে হবে। আবরাজ এটা ঠিক না।
ফিজা অসহায় কণ্ঠে বলে উঠল। আবরাজ গম্ভীর স্বরে জানতে চাইল, কি ঠিক না? বউ তুমি আমার, পর নারী না। বউ, এই শব্দটা ফিজার মনে প্রতিবার গভীর দাগ কাটে। আর এবারেও কাটল। চিন্তিত হলো সে। ব্যাপারটা ভাবাভাবি থেকে সোজা একটা সিদ্ধান্তে চলে এলো। খুব বেশি তো চাচ্ছে না, তবে আবরাজের চাওয়ার পথটা ভিন্ন রকম। ফিজা আবরাজের চোখের দিকে তাকালো এবার। বলল, আপনার চাওয়া পূরণ হবে, তবে ভালোবেসে নয়। আপনার কামনা বাসনার চাওয়া আমিও কামনা বাসনা থেকে পূরণ করব। এভাবে বলে না, ঠিক এখানে লাগে সুগন্ধি ফুল। আবরাজ বুকের বা পাশে ইশারা করে কাতর কণ্ঠে বলে। ফিজা মুখ ঘুরে নিল। আবরাজ আবার থুতনিতে আঙ্গুল ছুঁয়ে নিজের দিকেই করে নেয় মুখ। ফিজা স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আবরাজ বইয়ের কপালে চুম খায়। অদ্ভুত এক প্রশান্তি, সে মন ভালো হয়ে যায় তার। বলল, আমি আবার বিয়ে করতে চাই। আমি সেটা আগে থেকে জানতাম। মাফিয়াদের কখনো একটা দিয়ে হয় না। ফিজা তাচ্ছিল্য হেসে বলে উঠল। আবরাজ চোখ পিটপিট করে তাকালো। কি বলে এই মেয়ে? মাথা খারাপ হয়ে গেল নাকি? আবরাজ ভ্রুজোড়া কুঁচকে মাথায় একটু চাপ দিতেই বুঝতে পারে ফিজা তার কথার নেগেটিভ কিছু ভেবেছে। আবরাজ চোখ বন্ধ করে ঠোঁট গোল করে শ্বাস টানে। এক লাইন বেশি বোঝাটা মেয়েদের ভুল নয়, এটা তাদের রোগ একটা। আবরাজ তবু কোমল গলায় বলল, আমি আমাদের বিয়ের কথা বলেছি, যদিও 2বার বিয়ে হয় না, তবে আমরা বিয়েতে যা যা করতাম ঠিক তাই করব, শুধু কাজের কাজটা বাদ দিয়ে। আবরাজের গম্ভীর কণ্ঠে ফিজার চক্ষু কপালে উঠে গেল। নিজের এক লাইন বেশি ভাবা নিয়ে বিরক্ত হলো ফিজা। আবরাজের ফোন বাজে তখন। আবরাজ ফিজাকে রেখে ফোন নিয়ে ব্যালকনিতে চলে এলো। ফিজা তখনও ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে আবরাজের দিকে। জুনাইদ কবির, আমন্ত্রণ রইল, নেক্সট উইকে চলে এসো আমার দেশে। আবরাজ কল রিসিভ করে হাস্যরত মুখে বলে। আবরাজের কথার সম্পূর্ণ বিপরীতে জুনায়েদ জিজ্ঞেস করলো, মারবে তুমি আমায়? হুম, কখনো না। তুমি আমার দেশে এসে আমায় মেরে যাও, আর যদি না পারো তাহলে আমি তোমায় যে অফার করেছি সেটা আমার বেলায় বাস্তবায়ন করব। মনে আছে তো? আমার বউয়ের দিকে নজর দিয়েছো। আবরাজ হঠাৎ রাগান্বিত স্বরে কথাগুলো বলে উঠল। জুনায়েদ অনুমান করলো আবরাজ খান বউ নিয়ে খুব সতর্ক। হয়তো ভালোবাসে মেয়েটাকে সে, কিন্তু এটা কিভাবে হতে দিবে সে? আবরাজ খানকে কিভাবে সে ভালো থাকতে দিতে পারে? জুনায়েদ আগের বারও ত্রিনাকে কাজে লাগিয়েছে আবরাজকে পরিবার থেকে দূর নিতে। সক্ষম হয়েছিল বটে, তবে আবরাজ আবারও বেঁচে গেল। হিংসা জিনিসটা বড্ড খারাপ, যেটা জুনায়েদ আবরাজকে সর্বদা করে আসছে। এটার অবশ্য কারণ রয়েছে। আবরাজ জুনায়েদ দুজনই একই কাজ করলেও আবরাজ সবসময় সবার প্রশংসা কিংবা সবাই আবরাজকে নিয়ে মাতামাতির যে কোনো কাজের ক্ষেত্রে আবরাজকে প্রাধান্য দেওয়া, এগুলো বারবার জুনায়েদকে ভেতর থেকে আবরাজের বিরুদ্ধে নিজেকে হিংস্রাত্মক করে তুলেছে। জুনায়েদ বলল, মার না, আমি তোমার থেকে তোমার বউকে নিয়ে নেব। আমার বউ? ট্রাই করে দেখতে পারো। আগেও বলেছি, আমার চোখে পড়লে তুমি নিজের চোখে দুনিয়ায় দেখার কথা ভুলে যাও। তুমি তিনার জন্য এসেছিলে বিয়ের পর, জানে তোমার বউ। আমি নিজেকে কখনোই সাধু প্রমাণ করতে চাইনি, আর করবো না এটা। যাই বলো, দোষ কিন্তু তোমার নেই। তবে একটা মেয়ে হয়ে নিজের স্বামী অন্য কোনো মেয়ের জন্য তাকে বিয়ের রাতে ফেলে গিয়েছে, এটা মেনে নিতে কষ্ট হবে। সেটা আমার ব্যাপার। তোমার বউকে তোমার মাথার ওই আঘাতপ্রাপ্ত স্থানটা দেখে না, কিংবা পেটের। আবরাজ রাগে চোয়াল শক্ত করে রেখেছে। তার আর তার বউয়ের পার্সোনাল ম্যাটারে নাক গলাচ্ছে, এটা সে দাঁতে দাঁত চেপে হজম করে নিল। তবে পরক্ষণেই নিজেকে শান্ত করে কল কেটে দিল। আবরাজ রুমে ফিরে ভ্রু কুঁচকে নিল। এত দ্রুত কিভাবে ঘুমিয়ে পড়ল মেয়েটা? অদ্ভুত। আবরাজ ফুস করে দম ছাড়ে, তারপর লাইটটা অফ করে দিল। পায়ের স্যান্ডেল খুলে বিছানায় উঠে কম্পিউটারের নিচে ঢুকে গেল। আলতু হাতে ফ্রিজাকে নিজের বুকের উপর টেনে জড়িয়ে ধরল। আগে রাতে ড্রিঙ্কস করার অভ্যাস ছিল, যা ফ্রিজার সাথে সাক্ষাৎ হওয়ার পর তা কমে এসেছে। অতপর এখন তো আজ কয়েক মাস নাগাদ সেটা তো আবরাজ একদম ভুলেই গিয়েছে। আগে লাল পানিতে রাত পার করতো,
কিন্তু এটা থেকে ইদানিং বউকে জড়িয়ে ধরে ঘুমালে রাতে বেশি শান্তি পাওয়া যায়। আবরাজ ফিজার চুলের ভাঁজে মুখ গুজে লম্বা শ্বাস টানে। ভালো লাগে, নেশা ধরে যায়। অ্যালকোহলের নেশাও এত মারাত্মক হয় না, আবরাজের মনে হয়। সকালে ঘুম ভেঙে আগে আবরাজ বিছানার বাঁ পাশ সাথী দেখল। খালি পেটেই চোখগুলো খুলে গেল। ঝট করে শোয়া থেকে উঠে বসলো। চোখ কষলে এদিক ওদিক তাকিয়ে বিরক্ত হলো। রুমের কোথাও নেই ফিজা। কোনো দিকে না তাকিয়ে বিছানা ছাড়লো। ধূপ ধাপ পা ফেলে ওয়াশরুমে চলে গেল। ফিরে এলো মিনিট 10 পর। তখনও ফিজা রুমে আসেনি। আবরাজ রেডি হলো সব নিজে খুঁজে বের করে। প্রতিদিন ফিজা করে এই কাজ। আজ আবরাজের বড্ড আলসেমি লাগলো। তারপরও ডাকলো না বউকে। রেডি হয়ে বেরিয়ে এলো। অফিসে যাবে আজ। কত মাস হলো বাবার অফিসে এসে নজর দিচ্ছে না। এটা নিয়ে অবশ্য মিলন খান অভিযোগ করে না। তবে তিনি চাই ছেলেরা এবার এটার দায়িত্ব নিক। তিনি অবসর চাই। আবরাজ অবশ্য ঠিক করেছে এবার মন দিয়ে শুধু বাবার বিজনেস দেখবে। সব তো ওইদিকে সামনে এসেছে, আর ফিরবে না সেদিকে। যদি না তার কোনো ক্ষতি করার চেষ্টা করে মিস্টার জি কিংবা তার মেয়ে। আবরাজ নিচে এসে দেখলো ফ্রিজে রান্না করে। সবার নাস্তা করা শেষ। বেলা 10টা বাজে কিনা। আবরাজ টেবিলে বসতেই একজন সার্ভেন্ট এলো। আবরাজ হাত দিয়ে শুধু ইশারা করে। মহিলা দ্রুত চলে যায় সেখান থেকে। লিভিং রুম দাঁড়িয়ে বাড়ির কেউ নেই। মিষ্টি রুমে ইলা বেগম, মুহিতা বেগম গেস্ট রুমে আছে। তাদের আড্ডার আওয়াজ শোনা যাচ্ছে। আব্রাহাম অফিসে। মেহেরিন সকালে ভার্সিটিতে চলে গিয়েছে। একটা এক্সাম আছে আজ। আবরাজ প্লেটে নিজের জন্য নাস্তা নিল। খাবার বলতে শুধু 2টো ডিম আর একটা খেজুর খেলো, সাথে একটা কলা। কিচেনে বার কয়েক আর চোখে তাকিয়ে নাস্তা শেষ করলো। বিজয় কিছু করছে সেখানে। আবরাজ হুট করে সেখানে উপস্থিত হলো। কোনো দিকে না তাকিয়ে বউয়ের কপালে চুমু খেয়ে বলে উঠল, মূল্যবান সম্পত্তি রেখে গেলাম, রাত পর্যন্ত সামলে রাখবে। পরপরই আবরাজ বেড়ে গেল। ফিজা থম মেরে দাঁড়িয়ে রইল। দুজন সার্ভেন্ট আছে কিচেনে, কিন্তু কেউ তাকায়নি। তবু ফিজা লজ্জায় রংধনু হলো। ভালো লাগায় হৃদয়ে দোলা দিতে লাগলো। কথার অর্থ কি হতে পারে ফিজা বুঝে। এতটা অবুঝ নয় সে। ফিজা বিড়বিড় করে আওড়ালো, আপনি আমারটা সামলে রাখেন, আমি আপনার সম্পত্তি দেখে শুনে রাখবো। রাতে বাড়ি ফিরে আবরাজের ভ্রু কুচকে কপালের চারপাশে ভাঁজ পড়ল। কি অদ্ভুত, আজও কি বউ তার ঘুমিয়ে গেল? লাইট কেন অফ? আবরাজ এসব ভেবে রুমের ভেতরে পা বাড়াতেই পরপর টেবিলের উপর থাকা ল্যাম্পটা ক্যাচ শব্দ করে যখন জ্বলে উঠল, আবরাজ প্রথমে ভ্রুজোড়া কুচকে রাখলেও সাথে সাথে সে ভ্রুজোড়া টান টান হলো। ঠোঁটজোড়া অটোমেটিক তস্বরিত হলো। লাইটের উজ্জ্বল আলো অর্ধ শাড়ি পরিহিত রমণের উপর পড়েছে। হলদে আলোতে সাদা রঙের সে শাড়িখানা চকচক করছে। এটা রংটা বাস্তবে কি হতে পারে আবরাজ ঠাউর করতে পারে না। তবে হলদে আলোয় আপাতত সে হলদে রঙের ধরে নিল। ফর্সা চামড়াও চকচক করছে। গায়ের রং, কাপড়ের রং দুটাই এখন একরকম দেখাচ্ছে। আবরাজ আস্তে করে ঢুক গিলে তার বুকের কাছ থেকে গলা অব্দি শুকিয়েছে। হঠাৎ বড় পানির তেষ্টা পেল, কিন্তু আবরাজ ঠায় দাঁড়িয়ে থাকে। ফিজা এত সময় উল্টো ঘুরে দাঁড়িয়েছিল, তবে এবার আবরাজের দিকে ঘুরে দাঁড়ালো। আবরাজ সঙ্গে সঙ্গে চোখের পাপড়ির বন্ধন ঘটালো। দৃঢ় গভীর নিঃশ্বাসে টেনে নিজেকে সামনে নিল। গম্ভীর ভারী কণ্ঠে আদেশ করলো, শাড়ি পরো ফার্স্ট। 10 মিনিটস টাইম। নাও স্টার্ট ইউর টাইম। ফিজা শুনে, তবে শাড়ি কোমরে এক প্যাচ গুজে এলোমেলো শাড়ি হাতে এলোমেলো পায়ে এগিয়ে আসে। দরজা বন্ধ করে আবরাজের সামনে দাঁড়ালো। আবরাজ বইয়ের উপস্থিতি টের পেয়ে সূক্ষ্ম ভাঁজ গভীর হয় কপালের। ফিজা আবরাজের গালে নিজের হাত রাখলো। শেষ করে বলল, চোখ খুলুন। কি আদরের স্পর্শ, কণ্ঠে অধিকার বোধ। পাগল হতে সময় নিচ্ছে না যেন আবরাজ। মাতাল মাতাল লাগে নিজেকে। চোখ বন্ধ, অথচ সে চোখে ভাসে যেন সামনে দাঁড়ানো রমণীর মধ্যে নিজের সর্বনাশ। আবরাজ কণ্ঠ খাদে এনে শুধালো, প্লিজ কলিজা, শাড়িটা পরে নাও। জ্বালিও না আর। আই ক্যান কন্ট্রোল মাই সেলফ। সুগন্ধি ফুল। আপনি না গতকাল রাতে আবদার করলেন? ফিজা ভ্রু কুচকে জানালো। আবরাজ হেয়ালি স্বরে বলে উঠল, করেছিলাম বুঝি এমন আবদার? কেন, ভুলে গেলেন নাকি? মনে পড়ছে না। চোখ খুলুন। খুব খারাপ হবে।
যদি আমি চোখ খুলি, 1 সপ্তাহ সুস্থ শরীরে নিজের পায়ে চলাফেরা করার কথা ভুলে যাও, তবে নাও চুজ ইউর চয়েস। গম্ভীর স্বরে ফিসফিসে উঠে আবরাজ। ফিজা ভয় পাওয়ার মেয়ে মোটেও না। আবরাজের কথা অগ্রাহ্য করে মেয়েটা সামান্য উঁচু হয়ে আবরাজের কণ্ঠনালীতে ঠোঁট ছুঁয়ে দিল। আবরাজ দ্রুত চোখ খুলে এক টানে ফিজাকে নিজের সাথে ঘনিষ্ঠ করে নিল। চোখে চোখ রেখে বলে উঠল, রেডি? যাও, তোমার ইচ্ছে মেনে নিলাম। ফিজার মুখে ফু দিয়ে আবরাজ ছেড়ে দিল ওকে। তারপর লম্বা কদম ফেলে সাবধানে গিয়ে সোফায় বসলো। 2 হাত মেলে পায়ের উপর পা তুলে বসলো। ফিজা সেখানে দাঁড়িয়ে আছে। আবরাজ দৃষ্টি বইয়ের দিকে স্থির রেখে বলে উঠল, প্লিজ স্টার্ট মিসেস আবরাজ খান। সময় কখনো কখনো থমকে থাকে যেন। কিছু বিষয় নিয়ে আমরা এতটাই ঘুরে থাকি যে চারপাশে কি হচ্ছে সেটা খেয়াল থাকে না, কিংবা আমরা সেটা করার প্রয়োজন মনে করি না। ভাবে এখানে সময় স্থির হোক, এভাবে কাটুক অনন্তকাল। কিন্তু এসবের কিছু ভাবছে না আবরাজ। সে মনে প্রাণে চাইছে এই সময়টা দ্রুত কাটুক, নয়তো কিছু একটা মিরাক্কেল ঘটুক। মেয়েটার চোখে তার জন্য সে ভালোবাসা দেখে। সে ভালোবাসা তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার রাখে না। মেয়েটাকে সে কোনো অপরাধ ছাড়াই 4টা বছর অবহেলায় অনাদরে রেখেছে। এতে কি শুধু তার দোষ? ভাগ্যকে একটু সহায় হলে পারত না? কেন যে হলো না কে জানে। যা হাতে গুজব তুলছে, আর সেটা করতে করতে আবরাজকে বলল, অবহেলা করেছেন মেনে নিয়েছি, সকালে খুন করে ফেলবো। ঠকাচ্ছি না। যদি ভালোবাসা বলে কিছু থাকে তাহলে সেটার কসম। আবরাজ ঘুর লাগা দৃষ্টিতে তাকে শান্ত স্বরে বলল। ভেজা হাত এত সময় কাজে চলতেছিল, তবে আবরাজের কথায় হাত থামে। ভ্রুকুচকে তাকে বলে উঠল, আপনার মা আপনাকে ভালোবাসে এটা বিশ্বাস করেন? আমিও তোমাকে ভালোবাসি। তাহলে ভালোবাসার উপর সন্দেহ কেন? ভেজা সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল। আবরাজ হঠাৎ তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, ত্রিনা আমাকে ভালোবাসে না থেকে তো আমার জন্য কত কিছু করে যাচ্ছে। ওর মন্তব্য তো শতভাগ আমাকে ভালোবাসে, এটা প্রমাণ করে। সত্যি তো এটাই, ও আমাকে ভালোবাসে না। তাহলে মুখে বলা ভালোবাসি এটা কিভাবে বিশ্বাস করব আমি? আবরাজ কিছু বলে না, বউয়ের দিকে তাকিয়ে থাকে। বউয়ের চোখ ধাঁধানো সুন্দর চেয়ে তাকে চুম্বকের ন্যায় টানছে। কথার প্রসঙ্গ পাল্টেও কোনো লাভ হচ্ছে না। লিজা ততক্ষণে নিজের হাতে ভাঁজ করে নেওয়া সবগুলো কুচিয়ে এবার কোমরে গুঁজে নিল। আবরাজের শরীর অসহ্য শিহরণ নিয়ে শিহরিত হলো। কয়েক সেকেন্ড মাত্র সময়টা, কিন্তু আবরাজ যেন সেখানেই আটকে রইল। এমন রূপে একজন মেয়েকে স্বচক্ষের সামনে বসে দেখা বড় কঠিন। সেখানে যদি হয় মেয়েটা তার বিয়ে করা স্ত্রী, তাহলে কি করে নিজেকে ঠিক রাখবে কোনো পুরুষ? আবরাজ হেরে গেল কি? ভালোবাসা কি তবে নেই তার মধ্যে? কামনা সম্পূর্ণটা। নিজের কোচে ঠিক করে মাথা তুলে সামনে তাকিয়ে চমকালো ফিজা। বরাবর দাঁড়িয়ে আবরাজ। ফিজার শরীর জুড়ে শীতল স্রোত বয়ে গেল। উন্মুক্ত কোমরে আভাস পেল শক্ত হাতের। তৎক্ষণাৎ নিজের হাতখানা সেই হাতের উপরে চলে গেল। নিজেকেই কোন রকম সামলে অস্ফুটে বলে, আবরাজ, অভিযোগ তুলনা। ত্রিনা নিজেকে অল টাইম আমার সামনে আকর্ষণীয় রূপে প্রেজেন্ট করেছে। কখনো আমার ওর উপর ফিল আসেনি। তোমাকে দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। খুব খারাপ হতে ইচ্ছে করছে আমার। সরি, বাট নট সরি কলিজা। মুহূর্তেই ফিজা উপলব্ধি করে সে শূন্যে ভাসছে। ফিজা আবরাজের গলা জড়িয়ে ধরে, মনে মনে ভিন্ন ছক কষে। আবরাজ ততক্ষণে বইয়ের এলোমেলো অর্ধপরিচিত স্বরের সম্পূর্ণ এলোমেলো করে দিয়েছে। বাইরে আজ বাতাস বইছে, ফাগুনের শেষ। রাতে ঠান্ডায় মানুষ কুপকাত। ঝিরঝির হাওয়ায় জানলার পর্দা তুলে সেই বাতাস সারা কক্ষে শীতল করে। শুধু দুটো উষ্ণ দেহকে সেই শীতলতা ছুঁতে পারে না। ফিজার চোখের কোঠরে চিকচিক করে। আবরাজ যা দেখে মুলায়ম স্বরে বলে, সরি সুগন্ধি ফুল, তোমাকে কাঁদিয়ে আমার কখনো পোষাবে না। ভালো লাগে তোমায় কাঁদলে। একটু কাঁদো। অদ্ভুত মানুষ এই আবরাজ খান। ফিজার মুহূর্তে রাগ উঠে যায়, ইচ্ছে মতো চুল টেনে ধরে। আবরাজ হেসে ফেলে। নিজের কাজে ফিজা লজ্জা পায়। আলতো হাতে
আবরাজের ঘাড়ের উপর চুলের ভাঁজে আঙুল চালিয়ে তীব্র স্থানের সন্ধান পায়। বুঝে আসে না কিসের ক্ষত হতে পারে, তবে এমন মুহূর্তে এসব ভাবার মতো সময়ে আবরাজ তাকে দিল না। আপনি সিগারেট খান? হঠাৎ মেয়েলি চিকন স্বর কানে আসতে আব্রাহাম ভ্রু কুচকে নেয়। এত রাতে এই মেয়ে এখানে? আব্রাহাম ভ্রুজোড়া কুচকে রেখেই গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, কৈফিয়ত চাইছো নাকি? না না, তা কেন হবে, এমনি জিজ্ঞেস করেছি আমি। মেহেরিন সাথে সাথে ঘাড় নেড়ে বলে। আব্রাহাম হাতের সিগারেট শেষ করে। মেহেরিন ওর থেকে অনেকটা দূরে আকাশ পানে তাকিয়ে আছে। রাত বাজে 2টো। আব্রাহাম মোবাইলে টাইম দেখে, ফোন পকেটে রাখে। তারপর মেহেরিনের দিকে ঘুরে দাঁড়িয়ে আগের ন্যায় কণ্ঠে জানতে চাইলো, এত রাতে এখানে কি করো? ঘুম আসছে না। আমাকে দেখোনি এখানে আমি? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আব্রাহাম বলে উঠল। মেহেরিন নড়ে চড়ে দাঁড়ালো, দৃষ্টি এলোমেলো করে। আসলেই তো, সে দেখেও কেন এলো এখানে? আজ ছুটি নিয়েছিল সে অফিস থেকে। একবারও দিনের সাক্ষাৎ হয়নি আব্রাহামের সাথে। এতে করে কেমন অস্থির লাগছে। মেহেরিন নিজের অধৈর্যটা মুখের ভেতর নিয়ে নিল। এরপর বলল, আমি জানতাম না, খেয়ালও করিনি। বাড়িতে গার্ড রয়েছে, রাতে এভাবে ছাদে আসবে না। তারা আছে বলেই তো আসি, একা আসতাম নাকি? ভয় পেতাম তখন। মেহেরিনের বোকা বোকা কথায় আব্রাহামের কপালে বেশ কয়েকটা বিরক্তির ভাঁজ পড়ল। রাগ নাকি বিরক্ত আব্রাহাম বুঝতে পারে না। যত্র তত্র দিল এক ধমক। মেহেরিন চমকে উঠল। আব্রাহাম কঠিন স্বরে বলে উঠল, এই মেয়ে কি বলো, মাথা ঠিক আছে? থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব বেয়াদব। রুমে যাও। মেহেরিন এক দণ্ড দাঁড়ায় না, চক্ষুদয় জলে টইটুম্বর। তখন দ্রুত পা ফেলিয়ে চলে গেল সিঁড়ি বেয়ে। আব্রাহামের হঠাৎ রাগ হচ্ছে। এই যে মেহেরিন কাঁদল, ধমক খেয়ে চলে গেল। তারপরও আব্রাহামের কোনো হেলদোল নেই। সে নিজের মতোই ফুসফুস করে সিগারেট জ্বালায় দেশলাই দিয়ে সেটা ঠোঁটের ভাঁজে চেপে ধরে ফুঁকতে লাগলো। মুহূর্তে ধোঁয়ায় অন্ধকার করে নিজের চারপাশ বের বের করে আওড়ালো, পুরুষ দেখতে আসে রাত বিরাতে, গাধা কোথাকার। আবরাজ বউকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে এলো। নিচে নামিয়ে নিজে উল্টো দেখে ঘুরে দাঁড়ালো। এক হাত কোমরে রেখে আরেক হাত মাথার পেছনে রাখলো। কোমরে জুড়ে আছে একটা টাওয়েল। সেভাবে থেকে ফিজাকে উদ্দেশ্য করে বলে, থাকবো সাথে আমি, তুমি না চাইলে পাশের। থাকুন। আবরাজের কথা সম্পূর্ণ করার আগে ফিজা থামিয়ে বলে। আবরাজ বৃষ্টি না চাইতেও যেন জল পেল, খুশি হলো। এই ঠান্ডার মধ্যেও ঝর্ণা ছেড়ে সেটার নিচে দাঁড়ালো, সঙ্গে বউকে নিল। ফিজা নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করলো আবরাজের তলপেটের পাশের শক্ত জায়গাটা দেখার, তবে সফল হলো না। বিশেষ মুহূর্তে স্থানটা হাতে লাগলেও সেটা আবরাজ স্বেচ্ছায় দেখানোর মতো পাত্র নয়। ফিজা নিজের মতো চেষ্টা করেও কোনো লাভ হলো না। এর মধ্যে আবরাজ সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, ওখানে কি দেখো? আমাকে দেখো। দেখছি। ফিজা নিজেকে সামলিয়ে জবাব দেয়। এভাবেই কিছু সময় ভেজার পর আবরাজ বউকে বাথটবে বসালো। নিজেও ঝুঁকে ফিজার গলায় কাছে হওয়া দাগে আলতো করে ঠোঁট বোলাতে লাগলো। ফিজা চোখ বন্ধ করে বলল, পেইন হচ্ছে, ছাড়ুন। দেখবে না? আবরাজ আচমকায় জানতে চাইলো। ফিজা থতমত খেলো, তবু প্রশ্ন করলো, তুমি যা খুঁজে যাচ্ছ। আবরাজের কথায় স্পষ্ট সে বুঝে গিয়েছে ফিজা কি খুঁজে এত সময় তাকে আটকে রেখেছে। ফিজাও ভনিতে না করে জিজ্ঞেস করলো, আপনি দেখাবেন? আবরাজ ফিজার কপালে চুমু খায়। ফিজা চোখ বন্ধ করে। আবরাজ বইয়ের থুতনিতে আঙুল রেখে মুখটা সামান্য উঁচু করে চোখে চোখ রাখে। ফিজা চোখের পাপড়ি খুলতেই দৃষ্টি আবরাজের চোখের দিকে স্থির হয়। আবরাজের গম্ভীর স্বর ভেসে আসে, বউ তুমি আমার, আজ হাতে লেগেছে কাল চোখে পড়বে। পুরো আমিটাই আমি তোমাকে দিয়ে দিয়েছি। সেখানে শরীরের কোনো চিহ্ন কেন লুকিয়ে রাখবো? ব্যথা এখনো? ফিজা আবরাজের সামনের দিকের কোমরের লম্বা কাটা দাগটার উপর আলতো করে হাত ছুঁয়ে জিজ্ঞেস করলো। আবরাজ হাসে। ভালো লাগে যখন মেয়েটা তার একটু কেয়ার করে তার কথা ভাবে। সুখী মনে হয় নিজেকে। আবরাজ মুখে মৃদু হাসি রেখে জবাবে বলল, পাগল মেয়ে, 4 বছর হয়েছে এটার। আপনি কোমায় ছিলেন 6 মাস। আবরাজ ফিজার কথায় অবাক হয়। সে মাথার আঘাতের কারণে কোমায় ছিল বছর খানেক সময়। এটা অবশ্য
দেশে কেউ জানতো না। এমনিতেই সে দেশে খুব বেশি একটা যোগাযোগ করতো না। তার মধ্যে তখন সাব্বির ব্যাপারটা সামলেছে। আর ইলা বেগম ছেলের সাথে কথা বলতে খুব বেশি জোরাজুরি করলে ভিডিও কল দিয়ে বলতো আবরাজ ঘুমোচ্ছে। তিনি অবশ্য মেনে নিত। ছেলের ব্যস্ততার কথা জানতেন তিনি। ছেলের হৃদয় বড় পাষাণ এটা বুঝে গিয়েছিল ছেলে বিদেশ যাওয়ার পরপরই। তাই ব্যাপারটা সামলাতে খুব বেশি হিমশিম খেতে হয়নি সাব্বিরকে। আবরাজ তপ্ত শ্বাস ফেলে বলে উঠল, হুম, বাড়িতে সাব্বির কথা বলতো। মাথার আঘাতটা আবার কোনো সমস্যা হবে না তো? সমস্যা যেন না হয় সেই জন্যই 1 বছর একটা চিকিৎসা করিয়েছি, নয়তো এতদিন দূরে থাকতাম নাকি। বিয়ে বাবার কথা রাখতে করেছিলাম, যদিও তখন অভিমানে ভেবেছিলাম কিছু বছর দেশে ব্যাক করব না। আর ভাগ্যের কি পরিহাস দেখো, 4 বছর সত্যি সত্যি আসতে দিল না। সেদিন আপনার ওপর অ্যাটাক কে করেছিল? ফিজা সন্দিহান কণ্ঠে জানতে চাই। আবরাজ বইয়ের কথার বিপরীতে বলল, সেসব ছাড়ো, যে করেছে সে আমার তোমার পরিচিত, শুধু এইটুকু জানো। আমরা আর ওখানে না যাই, সংসার করি এখানে। আমাদের একটা পরিবার হবে, আপনার আমার একটা সংসার হবে। হবে। মুলায়ম স্বরে বলে আবরাজ। ফিজা ভেজা শরীরে জড়িয়ে ধরে আবরাজকে। এদিকে আবরাজ বইয়ের এমন ভাবলহীন কর্মে থাম মেরে বসে রইল। পাগল করে দিচ্ছ সুগন্ধি ফুল। ফিজা আবরাজের বুকে নাক মুখ গুজে রেখে বলল, খুব বাজে আপনি। শরীর ব্যথা? মাথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে জিজ্ঞেস করলো আবরাজ। ফিজা কথা বলে। আবরাজ তপ্ত শ্বাস ফেলে ফিজাকে বলল, ড্রেস চেঞ্জ করতে হবে, ঘুম প্রয়োজন তোমার। ফিজা দৌড়ে গিয়ে দাঁড়ালো। আবরাজ উঠে বাহিরে চলে গেল। নিজে কাপড় পরে ফিজাকে ওয়াশরুমে কাপড় দিল। ফিজা পুরোটা সময় যেন ঘুরে রইল। ইস, সব সময় জীবনটা এমন সহজ সরলভাবে চললে কতই না ভালো হতো। ফিজা সারাদিন রুমে শুয়ে বসে দিন কাটালো। আবরাজ অফিসে গিয়েছে, ফিরতে রাত হবে বলেছে। সবাই রুমে সে ফিজার সাথে আড্ডা দিয়েছে। মিষ্টি, ইলা বেগম, মুহিতা বেগম, মেহরিন, তারা এখনও রয়েছে। আবরাজ নিজ থেকেই তাদের থাকতে বলেছে। বাড়িতে সে একটা গেট টুগেদার করবে, তাতে কারো সমস্যা থাকার কথা নয়। যেহেতু হঠাৎ আবরাজ বিয়ে করেছে, সেক্ষেত্রে সবাই তো জানে না বিয়ে হয়েছে। আবরাজের সিদ্ধান্তে সবাই সহমত। বিকেলের দিকে ইয়া বড় একটা পার্সেল নিয়ে একজন গার্ড হাজির হলো। রুমে বসে তখন ফিজা। গার্ড পার্সেল রুমে দিয়ে চলে গেল। অনেক বড় একটা বক্স। তখন ফিজার মোবাইলে আবরাজের কল এলো। ফিজা ফোন রিসিভ করে কানে তুলতে ওপাশ থেকে রাশভারী কণ্ঠস্বর ভেসে এলো। সুগন্ধি ফুল, পার্সেল ঠিক। রাতে বেরোবো। আবরাজ পরপরই জিজ্ঞেস করলো। শরীর এখনো খারাপ লাগছে? ফিজা লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। মিনমিন করে বলল, কাছে রেডি থেকো, রাতে ফিরছি। আবরাজ কল কাটতে ফিজা তপ্ত শ্বাস ফেলল। কি সাংঘাতিক পুরুষ, এসব কেউ ফোনে জিজ্ঞেস করে? ফিজা ফোন রেখে পার্সেল খুলে থম মেরে বসে রইল। এক এক করে সবগুলো শাড়ি নামিয়ে বিছানায় রেখে প্যালপ্যাল করে সেগুলোর দিকে তাকিয়ে রইল। ফিজা এক এক করে সব কাটা শাড়ি গুনে দেখল। মোট 48টা শাড়ি এখানে। বিছানায় অনেকটা জায়গা জুড়ে সবগুলো শাড়ি। ফিজা বিস্ময়ে কিছু সময় চুপ করে থেকে আবারও ফোন হাতে নিল। কল লাগালো আবরাজকে। আবরাজ কল রিসিভ করলো না। যা বিরক্ত হলো, ফোন বিছানার উপর ছুঁড়ে ফেলে আটো মুড়ে বসে রইল ফ্লোরে। জার্মানি থাকতে 12টা দিয়েছিল, আর এখন 48টা। ডাবলের ডাবল। রাত 8:30টায় আবরাজ বাসায় ফিরল। সবাই তখন লিভিং রুমে বসা। কালকের অনুষ্ঠানের আয়োজন নিয়ে সবার আলোচনা। বাড়ি ঘর সন্ধ্যা থেকে সাজানো গোছানো শুরু হয়ে গিয়েছে। আবরাজ দৃষ্টি বুলিয়ে চারদিকে দেখে সবাই আছে, বউ নেই তার। হাতে ঝোলানো কোট। একজন সার্ভেন্ট নিতে এলে আবরাজ দিল না। মনে আছে তার এটার কথা, বইয়ের পছন্দ নয়। সে সেটা কোলে নিয়ে বসলো সোফায়। কথা হলো সবার সাথে টুকটাক। আব্রাহাম আছে এখানে। আবরাজ কি মনে করে জিজ্ঞেস করলো, বিয়ে করবি না? এক ঘর মানুষ, যদিও খুব বেশি নয়। মেহেরিন, মিষ্টি, মুহিতা বেগম, মিহিলা বেগম, মিলন খান, সাব্বির আর 2-3 জন ডেকোরেশনের লোক। আবরাজের মুখে হঠাৎ এমন প্রশ্নে সবাই কিছুটা কৌতূহল নিয়ে আব্রাহামের দিকে তাকালো। ইরা বেগম অবশ্য
বড় ছেলের কথায় সন্তুষ্ট হলেন। ছেলে বড় হয়েছে, বিয়ে দেওয়া নিয়ে তিনি তো কিছু বললেও কেউ কানে তুলবে না। এখন নিশ্চয়ই বড় ভাইকে এড়িয়ে যেতে পারবে না। আব্রাহাম গলা পরিষ্কার করলো আর চোখে একবার রান্নাঘরের দিকে তাকিয়ে কফির মগ হাতে তুলে নিল। বলল, করব, মন মতো মেয়ে পাই। কেমন মেয়ে আমাকে বলো আপু, আমি খুঁজবো। ইলা বেগম বেশ উচ্ছ্বসিত হয়ে বলে উঠল। আব্রাহাম মায়ের দিকে তাকিয়ে মৃদু হেসে জবাব দিল, তোমাকে কষ্ট করতে হবে না আম্মু, আমি খুঁজে বলবো তোমায়। এই কথার উপর তো আর কোনো কথা খাটে না, তাই এই ব্যাপারে আর কেউ কিছু বলল না। আবরাজ আব্রাহামকে লক্ষ্য করলো। রান্নাঘরে তাকিয়েছে, এটা সে খুব ভালো করেই লক্ষ্য করেছে, কিন্তু কেন তাকালো? এই প্রশ্নের উত্তরের জন্য আবরাজকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। পিজা হাতে নাস্তার একটা প্লেট নিয়ে তখন বেরিয়ে এলো। আবরাজ এমনিতেই ফুরফুরে মেজাজে ছিল, তবে বউকে কাজ করতে দেখে মেজাজ খারাপ হলো। চোয়াল শক্ত হয়ে এলো। হনহনি সিঁড়ির দিকে চলে গেল। ইলা বেগম পেছন থেকে ডাকলেও আবরাজ না তাকিয়ে বলে দিল তার টায়ার্ড লাগছে। ইলা বেগম এটা শুনে আর কিছু বলল না। পিজা বুঝে পেল না এত সময় বসে থেকে এখন কেন চলে গেল। পিজা নাস্তা রেখে ইলা বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। ভদ্র মহিলা কি বুঝলেন কে জানে, পিজাকে গম্ভীর স্বরে বললেন, রুমে যাও, দেখো গিয়ে ওর কিছু লাগবে নাকি। পিজা সবার দিকে একবার করে তাকালো, কারোর ওর দিকে নজর নেই। ফুস করে নিঃশ্বাস ছাড়ে ফিজা। এরপর শাশুড়ির পেছন থেকে গুটি গুটি পায়ে চলে গেল। আব্রাহাম সেদিকে বার কয়েক আর চোখে তাকিয়ে দেখল, তবে নিজের এই কাজে সে নিজে বারবার বিরক্ত হচ্ছে, সাথে নিজের উপর রাগও হচ্ছে। ফিজা রুমে সে আবরাজের দেখা পেল না। রুমে নেই আবরাজ। ওয়াশরুম থেকে পানির শব্দ হচ্ছে। ফিজা কাচের দেওয়ালের উপর সে বলিষ্ঠ একটা ছায়া দেখল, ঝর্ণার নিচে দাঁড়িয়ে। ফিজা জানে আবরাজ রেগে আছে। কারণ কি? ওই যে রান্নাঘরে গেল। আবরাজ মোটেও চায় না বউ তার রান্নাঘরে যাক। সে জার্মানি থাকা অবস্থায় এ বিষয়ে কথা বলেছে অনেকবার ফিজার সাথে। কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি করে রেখেছে রান্নাঘরে যেন না যায়, যেটা ফিজা বারবার লঙ্ঘন করছে। ফিজা টাওয়াল একটা হাতে নিয়ে বাইরে থেকে হাত নাড়িয়ে আবরাজের মনোযোগ পাওয়ার চেষ্টা করলো, তবে কোনো লাভ নেই। আবরাজ দেওয়ালের হাত থেকে চোখ বন্ধ করে আছে। রাতের বেলায় এত সময় পানিতে ভিজলে ঠান্ডা লাগবে। ফিজা শেষমেশ বাধ্য হয়ে দরজা দিয়ে নক করলো। দরজা খোলা। ফিজা দ্বিধায় পড়লো যাবে কিনা, আর মধ্যই ভেতর থেকে গম্ভীর স্বর ভেসে আসে, কাম। আপনি নিয়ে নিন না এটা। ফিজা মোলায়েম স্বরে বলল, কিন্তু পরক্ষণে চমকে উঠল। কানে শুনতে পাচ্ছ না? আসতে বলেছি আমি। ভারী কিশোর। ধমক খেয়ে ফিজা দরজা অল্প একটু ফাঁক করে ভেতরে এলো। আবরাজ সাথে সাথে মুখে ছট করে নিজের সাথে চেপে ধরলো। ফিজা হতভম্ব, নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আবরাজ, আর ইউ ম্যাড? কথা শোনো না কেন তুমি? নাকি নিজেকে খুব বড় মনে করো? তুমি শুনতে পাও না আমার কথা? আমি মোটেও নিজেকে বড় মনে করি না। কেন রেগে আছেন? চুপ বেয়াদব মেয়ে। রাগের কারণ জানার পরেও কারণ জানতে চাইলে আরো বেশি রাগ হয়। আবরাজ ফিজার প্যাটে আঙ্গুল চেপে ধরে। ফিজা ব্যথা পায়, তবু তোর শব্দ করে না। বরং আবরাজ রাগ দেখে এই মুহূর্তে ওর হাসি পাচ্ছে। ঠোঁটে ঠোঁট টিপে হাসি আটকে রাখলো। পানির ধারা ঝর্ণা থেকে পরে দুজনকে ভিজে জুবুথুবু করে দিয়েছে। দুজনের কেউ পানের জন্য চোখ মিলে একে অপরের দিকে তাকাতে পারছে না। ফিজা তবু পিট করে তাকিয়ে আবরাজের দিকে বলল, আচ্ছা সরি, যাব না রান্নাঘরে, ছাড়ুন আমায়। বলতে বলতে আবরাজের উন্মুক্ত লোমহীন বাক্যে আথর ছুঁয়ে দিল। আবরাজ ফিজাকে ছাড়ল না। ফিজা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে ভ্রু কুচকে তাকায় আবরাজের দিকে। আবরাজ ফিজার খাড়ের ভেজা চুলগুলো বা হাতে সরিয়ে নিল। ঝুঁকে সে সেখানে পরপর অনেকবার অধর বুলিয়ে দিতে লাগলো। ফিজা কোনো রকম নিজের হাতটা ছাড়িয়ে ট্যাপ বন্ধ করে দিল। পানি পড়া বন্ধ হলো, তবু আবরাজ খানের রোমান্স বন্ধ হলো না। বেশ বেশ মালকা শক্ত স্বরে শোধালো, নো, এখন তো আরো আগে না। আবরাজ শোনার পাত্র নয়। ফিজা বাধা দিলেও ও শুনবে না। ভেজা কাপড়ে বউকে কোলে নিয়ে আবরাজ রুমে চলে এলো। নিজের গায়ের অর্ধপরিহিত ভেজা শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিল। সেটার স্থান হলো মেঝেতে। ফিজার সর্বাঙ্গে বিচরণ ঘটে বলিষ্ঠ সুঠাম দেহের মানুষটা। অনুভূতির অন্তরালে সার বস্তু আবিষ্কার
করলো পুরুষটা তাকে ছুঁয়ে দিলে সে নিজেকে সামলে উঠতে পারে না। এত বছর এতদিন যা হয়নি কিংবা বারবার ছোঁয়ার চেষ্টায় বাদশাত্ব সে আজ এখন সে তার বাধা দিতে পারে না, বরং স্বামী নামক এই পুরুষের ছোঁয়ায় সে ভালোবাসা খুঁজে পায়। সুখের খোঁজ পেয়ে সে দুঃখ ভুলতে বসে। হয়তো দুঃখ দেওয়ার মানুষটা তাকে সুখে করে ভালোবাসে বলে। এবার কি সময় এলো তবে আবরাজ খানকে অবহেলার অনলে পুড়িয়ে তার করা ভুলের সাথে তাকে সাক্ষাৎ করানোর? বেচার বুক ভারী হয়, চোখের কুল ঘেঁষে গড়িয়ে পড়ে নোনা জল, কানের পিঠেটা বিলীন হয়ে যায়। শক্ত হাতে জড়িয়ে ধরে সামনের মানুষটাকে, কাঁদতে কাঁদতে আওড়ালো, ইউ আর ভেরি ব্যাড বয় আবরাজ খান। আবরাজ থতমত খেল। নিজের কাজের ব্যাঘাত তার মোটেও খারাপ লাগেনি, বরং বইয়ের কান্নায় তার অন্তর ছাড়খাড় হয়। বইয়ের ছোটখাটো দেহখানা নিজের শক্তভুক্ত দেহে চেপে ধরে শক্ত করে কাতর কণ্ঠে বলে, সরি সুগন্ধি ফুল, আমি তোমায় শুধু কষ্টই দিয়ে গেলাম, তবে এতে আমি একটু অনুতপ্ত নই। তোমাকে কাঁদাতে আমার ভালো লাগে, সরি, বাট ইটস ট্রু। তুমি তাদের কাছে শাড়ি পরতে যাচ্ছ? আবরাজ সোফায় বসে থেকে চোখ পিট করে জিজ্ঞেস করলো। রিচার স্বরের ব্যাগটা মাত্র আলমারি থেকে নামিয়েছে, সেটা নেড়েচেড়ে দেখতে দেখতে বলে, হ্যাঁ যাই, শুধু শাড়ি পরে চুলটা বেঁধে চলে আসবো, আর কিছু না। আবরাজ বসা ছেড়ে উঠে এলো, গার গেঞ্জিটা টেনে টুনে ঠিক করে, হাতের পেশিগুলো ফুলে ফেপে ওঠে। রিচা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আবরাজ বইয়ের সামনে এসে দাঁড়ালো, গম্ভীর স্বরে বলে উঠল, শাড়ি পরবে? পরো, কিন্তু কারোর হাতে নয়, নিজে পারলে পরো, নয়তো লেহেঙ্গা পরে নাও। এটা কেমন কথা আবরাজ? তাহলে মেকআপ আর্টিস্ট কেন রেখেছেন বাড়িতে? রুমে আনতে দিচ্ছেন না, তাদের কাছে গিয়ে শাড়ি পরতে দেবেন না, তো তাদের শুধু শুধু আনার কি প্রয়োজন ছিল? রিজা বিরক্তিকর বিরস মুখে বলে উঠল। আবরাজ রিজার আপাত মস্তক দৃষ্টি বুলিয়ে থমথমে কণ্ঠে বলল, এই মানুষটা আমার, তার মাথা থেকে শুরু করে পায়ের তলা সবটাই আমার। এই মানুষটার সর্বাঙ্গে আমার ছোঁয়া থাকবে, এখানে অন্য কারো ছোঁয়া ইম্পসিবল। আবরাজ রিজার ঘাড়ে হাত রেখে নিজের দিকে টেনে নিল। রিজা অপ্রস্তুত হলো, মুচড়ে মুচড়ে করে নিজেকে ছাড়াতে চায়। আবরাজ তা হতে দেবে নাকি? রিজা বরাবরের মতোই ব্যর্থ হলো। আবরাজ রিজার কানে ঠোঁট ছুঁয়ে দেয়। রিজা চোখ বন্ধ করে। ইদানিং সে অতিমাত্রায় আবরাজ খানের প্রতি দুর্বল হচ্ছে। এমনটা হলে এই পুরুষটাকে ছেড়ে সে থাকবে কি করে? রিজা ভাবনায় বিভোর হয়ে পড়ে। আবরাজ ফিসফিসিয়ে আবারও বলে, এই যে এখানে আমার দেওয়া চিহ্ন, এগুলো দেখবে কেউ, আবরাজ খান এটা কখনো মেনে নিবে না। কাঁধের কাপড় টেনে উন্মুক্ত করে আবরাজ। অল্প স্বল্প ভেজা চুল সরিয়ে দেয়। রিজা চোখ বন্ধ করে নেয়। পরপর কয়েকদিন আবরাজ খানের করা পাগলামির সাক্ষী স্বয়ং তার এই ক্ষতবিক্ষত শরীর। রিজা বুঝতে পারে আবরাজ যেতে দিবে না তাকে। গোপনে দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়ল। চোখ বন্ধ রেখেই বলে উঠল, আবরাজ ছাড়ুন, ব্যথা পাই, যাবো না আমি শাড়ি পরতে। আবরাজ মুখ তখনও ফ্রিজার ঘাড়ে ডুবে রেখেছে। কাঁধে গতকাল রাতের ক্ষতস্থানে আবারও আবরাজ দাঁত চেপে ধরেছে। ফ্রিজার কলিজায় যেন লাগছে সে ব্যথা, তবু দাঁতে দাঁত চেপে রইল মেয়েটা। আবরাজ অনেকক্ষণ পর দাঁত ছেড়ে ঠোঁট বলিয়ে দিতে লাগলো। ফ্রিজার চোখের কোলে জল জমেছে, চোখ চিকচিক করে। আবরাজ ঘাড় থেকে মুখ তুলে বইয়ের চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দেয়। পরপরই আবরাজ ফ্রিজার ঠোঁটের কোণে আঙুল দিয়ে স্পর্শ করলো। ঘোর লাগা দৃষ্টিতে মেয়েটার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, একটু কাঁদো, ভালো লাগে তুমি কাঁদলে। আপনি খুব খারাপ, অসভ্য, বাজে, জঘন্য আবরাজ। ফ্রিজা নাক টেনে বলে। আবরাজের চোখ যেন হাসছে। ঠোঁট নেড়ে আওড়ালো, সব তোমায় ঘিরে। ত্রিনা আসবে। হঠাৎ আবরাজ ফ্রিজার এমন কথায় হাত সরে নিল। এমন কথাই মুহূর্তে সে মোটেও আশা করেনি। বিরক্ত কপালে ভাঁজ, আর আগে চোয়াল শক্ত হয়ে আসে। বারবার ওই মেয়েটাকে তাদের মাঝে টেনে আনা কি খুব প্রয়োজন? ফ্রিজার বোকামি আবরাজ আগে মেনে নিলেও এখন মানতে নারাজ। আগে তার সম্পর্কে জানতো না, সেজন্য ভুল যখন যা ইচ্ছে হতো ত্রিনাকে নিয়ে বলতো। এখন তো সব জানে, তারপরও কেন তাদের ভালো মোমেন্টগুলোর মধ্যে সব সময় ওই মেয়েটাকে টানে? ও বুঝতে পারে না। আবরাজ বিরক্ত হয় এতে। আবরাজ নিজের রাগ সর্বোচ্চ কন্ট্রোলের চেষ্টা চালায়। রয়ে শুয়ে
বিরক্তিকর স্বরে জানায়, জানি আমি। বলে ওয়াশরুমে চলে গেল। ফিজা শাড়ির ভাঁজ খুলে খুশি মনে। ভালো লাগে বিরক্ত করতে আবরাজকে তার। কি সুন্দর রেগে মেগে তাকে কিছু বলতে না পেরে চলে গেল। শাড়ির সাথে সব প্রয়োজনীয় জিনিস পরে সে শাড়ি পরতে লাগলো। শাড়ি পরতে ভালোই লাগে ফিজার। অনেকবার পরা হয়েছে শাড়ি। জার্মানি থাকতে আবার দেশে এসে পড়েছে। বিয়ের প্রথমও পরতো। আয়ত্তে বেশ ভালো এসেছে। শাড়ির কুচিটা অবশ্য একা ঠিক করায় খুব একটা সম্ভব নয়। ফিজা আঁচলটা কাঁধে তুলে কুচি ভাঁজ করলো। সেগুলো কোমরে গুজে মাথা তুলে সামনে তাকাতে নজরে এলো উন্মুক্ত শরীরে কোমরে টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে আবরাজ। এত দ্রুত কিভাবে শাওয়ার শেষ হলো? ফিজা ঘড়ি দেখলো। ঘড়িতে টাইম লিখে চোখ ছানা বড়া হয়ে এলো। 27 মিনিট হয়েছে সে শাড়ি পরা শুরু করেছে। আবরাজ বইয়ের শাড়ির কুচি ঠিক করে দেওয়ার জন্য নিচে হাঁটু কেড়ে বসে গেল। ফিজা ড্রেসিং টেবিলের উপর রাখা চুলের বাক্স থেকে চুলে তুলে আর মধ্য হতে পড়ে নিল। আবরাজের গম্ভীর স্বর আবারও ভেসে আসে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।